আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স এত কম কেন? আমি তো অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য। অ্যাটেন্ডেন্স এত কম কেন? সময় না, 7:30 মনে করে বসে আছি এখানে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের 7:30 হোক 7:15 তো আমি পেজে দিয়ে দিয়েছি। সুতরাং আমি 5 মিনিট দেখি, দেখার পর আমি শুরু করে দিব। হ্যাঁ, জি স্যার। আপনারা আপনাদের যে পেজে যে মেটেরিয়ালস গুলো দিয়েছে ওগুলো তো দেখেছেন না? আমি এবার কিন্তু খুব সহজ করে দিয়েছি, খুব সংক্ষিপ্ত আকারে কতগুলো মেটেরিয়ালস দিয়েছি। হ্যাঁ, এগুলো খুব বেশি কঠিন না, সহজ করে দিয়েছি যাতে আপনাদের মনে থাকে বিষয়গুলো। হ্যাঁ, আমরা 2 মিনিট ওয়েট করি, দেখি আর কয়জন জয়েন করুক। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করবো খুবই ইন্টারেস্টিং, এবং আপনারা কথাগুলো শুনতে খুব ভালো লাগবে। কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা পৃথিবীতে সবাই বিশ্বাস করি, যে কথাটা কাজটা করা উচিত, এই জিনিসটা হওয়া উচিত, এই বিষয়টা না হলে কি নয়, এই বিষয়গুলো আমরা সবাই চিন্তা করি যে আমরা এমন এটা নিয়ে আসলে কোনো ডাউট কখনো থাকে না, কারো কখনোই থাকে না পৃথিবীতে। আমরা যে যাই করি না কেন, আহ, সবাই কিন্তু চাই যে একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা সোসাইটি সবাই চায়। কিন্তু যখন নিজের বিষয়ে যখন কথা আসে, মানুষ তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তো নিজেকে আর বদলাতে পারে না। তো নিজেকে যখন আপনি বদলাতে পারবেন তখনই সোসাইটিটা সুন্দর হবে। আমরা আসলে চাই সবসময় চারিদিকে আমাদের চারিপাশের মানুষগুলোকে বদলাতে, চারিপাশের মানুষকে বদলায় লাভ নাই, আপনি নিজে বদলে যাবেন। আপনি যদি নিজে বদলে যান তাহলে সবকিছুই ওকে হবে। আজকে আমরা যে কথাটা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন না? সবাই তো শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা তো হচ্ছে না? জি স্যার, পাচ্ছি। ওকে, খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি কথাগুলো বলছি। এবং আজকের ইন্টারেস্টিং বিষয়টা আমাদের খুবই আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাতে গিয়ে আমি আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য। যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে ইকুইটি কিছু বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ, আমরা শুরুতেই বলেছিলাম কি ইকুইটি, ইকুয়ালিটি ইজ ইকুইটি। হ্যাঁ, তো ইকুইটি সবসময় চায় যে সবাই সমান থাকুক এবং সবাই সমানভাবে ইয়ে করুক। হ্যাঁ, আচ্ছা, আমি 1 মিনিট, আমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার একটা ফোন দিছে, আমি ফোনটা একটু রিসিভ করে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, শাহিন ভাই, সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 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 ঠিক আছে, আমি আপনাকে আচ্ছা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আপনি পাঠাবেন। জি, সালাম আলাইকুম। সালাম। 1 মিনিট, একটা ইনফরমেশন পাঠাতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আপনার 10-15 সেকেন্ড আমাকে একটু সময় দেন। জি স্যার। তবে আপনি যদি হিউম্যান রাইটস এর দিকে চিন্তা করেন, আপনি সব মানুষ ইকুয়াল। আপনার সেই বস যিনি 2 লাখ টাকার বেতনে চাকরি করে, আপনি 50,000 টাকা বেতনে চাকরি করেন। সাপোজ ধরেন সেই 2 লাখ টাকার বস আপনার কাছে 50,000 টাকার বেতন আপনি চাকরি করেন, আপনার বিরুদ্ধে একটা ক্লেম আনলো, বললো, সে বলল যে আপনার বিরুদ্ধে এরকম এরকম ঘটনা ঘটেছে, তাহলে আপনার বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন চলে আসলো, যে বলল যে উনি একটা কর্মকাণ্ড করেছে, যে কর্মকাণ্ড কারণে অফিসের 10 কোটি টাকা লস হয়েছে। আপনি বললেন যে না, আমি এটা আমি করি নাই, এটা আমার বসের ভুল। তাহলে এখানে ইস্যুটা হচ্ছে
যে আপনার বস আপনার বিরুদ্ধে এলিগেশন এসেছে, আপনি বললেন যে আপনার বসেরই ভুল, এটা আপনি করেন নাই, আপনি এখানে সাথে ইনভলভ না, আপনি শুধু হেল্প করেছেন। তাহলে এই ক্ষেত্রে যদি এই অফেন্সটা হয়েছে কি হয়ে নাই, বা এই কাজটা আপনি করেছেন কি করে নাই, ইকুইটি বলে আপনার বস 2 লাখ টাকার বেতনের চাকরি হলেও উনি যে শেল্টারটা আইনে পাবে, আপনি 50,000 টাকা বেতনের চাকরি হলেও আপনিও সেম শেল্টার আইনে পাবেন। এখানে দুই দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। উনি 2 লাখ টাকার বেতনের কর্মচারী হলেও ওনাকে যে দৃষ্টিতে দেখতে হবে, আপনি 50,000 টাকা বেতনের কর্মচারী হলেও আপনাকে সেই দৃষ্টিতে দেখতে হবে। যদি এমন হয় যে আপনার বসের পেছনে 100 জন মানুষ আছে, আপনার পেছনে 20 জন মানুষ আছে, 20 জন আপনাকে সাপোর্ট করছে, বলেছে না 20 জন বললো যে এটা এরকম ব্যাপার, এরকম কিছু ইয়ে হয় না, উনি এটা করেন। আর 50 জন বস, যেহেতু বস চাকরি বাঁচাতে হবে, বসকে সাপোর্ট করছে। 50 জন না, 500 জন অফিসের 500 জনে যদি ওনাকে সাপোর্ট করে, আপনি যদি এককভাবে হয়ে থাকেন, আপনি একজন বলছেন যে এটা ভুল আপনার নয়, তাহলে সেখানে আইনগত বিষয় যেটা আসবে, আপনার বসের সাথে 100 জন থাকলেও যে সুযোগটা পাবে, আপনার বসের সাথে 100 জন থাকলেও যে ডিফেন্সের সুযোগটা পাবে, আপনি একা থাকলেও আপনি সেই পরিমাণ ডিফেন্সের সুযোগটা আপনি পাবেন। তো ইকুয়ালিটি বলা হচ্ছে সেখানে। এই যে যেমন ধরেন ইকুয়ালিটি নিয়ে আমি একটা কথা বলি। কিছুদিন আগে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের আগের দিন আমি একটা কোর্টে মামলা মুভ করেছি। কোর্টে মামলা মুভ করে আমি একটা মামলা মুভ করেছি একটা ইনজাংশন ম্যাটার। আমি আপনাদের আগে বলেছিলাম ইনজাংশন হচ্ছে একটা ইকুইটেবল রিলিফ। এই ইনজাংশন ম্যাটার মুভ করতে গিয়ে আমি কোর্টকে যখন বললো, আমি কোর্টকে আমরা 5 জন মিলে আমি একটা প্রপার্টি কিনেছি, আমি একা মামলা করেছি আর 4 জন এক পাশে। কোর্ট আদার সাইড অ্যাটেন্ড করে বললো, ইওর অনার আমরা 4 জন একসাথে বাড়ি বানাচ্ছি, উনি বাড়ি বানাতে রাজি নন, এবং উনি বাড়ি বানাতে রাজি নন, এই জন্য আমরা এই বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা 4 জন সবাই একমত আছি বাড়ি বানানোর জন্য, কিন্তু উনি বাড়ি বানানোর জন্য একমত নয়। এখন আমি বললাম যে আমি একমত নই, কথাটা ঠিক না। আমি বললাম কথাটা আমি ঠিক না। ওরা 4 জন একসাথে হয়ে, আমি যেহেতু একটু উইক মানুষ, আমাকে কোণঠাসা করে ফেলেছেন এবং আমাকে দিতে চাচ্ছেন, আমার যেহেতু প্রপোর্শনের শেয়ার সেম, আমাকে লো ক্যাটাগরির ফ্ল্যাট গুলো তারা দিতে চাচ্ছেন, আমি এর জন্যই রাজি হই নাই। তাহলে আমি কোর্ট যখন বললাম, ইওর অনার আমি একটা ইনজাংশন চাই এই প্রপার্টির উপর কোনো যাতে কনস্ট্রাকশন না হয়, তখন আদার সাইড বললো যে ইওর অনার আমরা 4 জন সবাই একমত, কিন্তু উনি একজন একমত নয়। জাস্ট এটা বলার পর আমি কোর্ট বললাম, ইওর অনার ইকুয়ালিটিস ইজ ইকুইটি, এখানে আপনি 4 জনের ব্যালেন্সটা দেখে পারবেন না, আপনি আমার ইয়েটা দেখতে হবে। আমি মাইনর পারসন, যেহেতু আমি মাইনর এবং আমার মাইনরের কারণে আমি কোর্টে এসেছি। আমি যদি ওনাদের সাথে মারামারি করতে পারতাম বা ওনার সাথে ইয়ে করতে পারতাম, ওনাদেরকে প্রেশার দিয়ে বন্ধ করতে পারতাম, তাহলে আমি হয়তো বা কোর্টে আসতাম না, ওনাদের সাথে সেই কাজটাই করতাম। আমি সোসাইটির কোনো রুল ভঙ্গ করি নাই। আমি যেটা করেছি সেটা হচ্ছে কোর্টের কাছে আমি ইকুইটির জন্য প্রার্থনা করছি, এবং ইন দিস সিচুয়েশন আই এম ইকুয়াল পজিশন। কেন? ওনার 4 জন হলেও আমার আইনের জায়গাটা কিন্তু আমার শুদ্ধ, কারণ ওনার স্বীকার করছে আমার প্রপার্টি আছে, তাহলে আমার একটা রাইট এখানে আছে। তাহলে আমার রাইটটা আমাকে না দিয়ে, ব্যালেন্স না করে, ইকুয়াল ব্যালেন্স না করে, ওনারা ভালো প্রপার্টি গুলো ফ্রন্ট সাইডের সব ফ্ল্যাট নিয়ে নিতে যাচ্ছেন, আমাকে ব্যাক সাইডের ফ্ল্যাট দিতে। ঠিক আছে, ফ্রন্ট এবং ব্যাক আমরা মিলাই নিব, কিন্তু আমাকে সব ব্যাক সাইডে দেওয়া দিলে এই জিনিস জায়গায় আমাকে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, ইকুয়াল যে একটা রাইট, সেই রাইটটা ভায়োলেশন হয়ে যাবে। সুতরাং আমি আমার জায়গা থেকে লার্নার কোর্টের কাছে আমি একটা নিষেধাজ্ঞা চাই। কোর্ট কিন্তু আমাকে পরের দিনই নিষেধাজ্ঞা দিয়েছেন, আমি শুনানি করার পরের দিন উনি অর্ডার পাস করেছেন এবং আমাকে উনি ইনজাংশন দিয়েছেন। তাহলে এই জায়গায় দেখেন আমি একা, ওরা 4 জন একসাথে, কিন্তু তারপরেও কিন্তু উনি আমাকে দিয়েছেন। কেন? এই জায়গাতে আইনের ক্ষেত্রে আপনি কতটুকু ব্যালেন্স, আপনার যদি সাধারণত গার্ডিয়ান থাকে, কার একটা শিশুর গার্ডিয়ান থাকে, কারণ শিশু হচ্ছে সবচেয়ে দুর্বল। ঠিক আছে, শিশু একটা সবচেয়ে দুর্বল, তাহলে সেই দুর্বলকে সাহায্য করাই হচ্ছে আদালতের কাজ। হ্যাঁ, দুর্বলকে সাহায্য করাই হচ্ছে আদালতের কাজ। কোন একটা সভায় 20 জনের ভিতরে 14 জন মিলে বা 15 জন মিলে একটা সবার সিদ্ধান্ত নিল, আর 4 জন বললো এই সিদ্ধান্ত ঠিক নয়, আপনারা জোর করে আরবিট্রারি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আইনে লেখা আছে 15 জন মিলে এটা সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক আছে, কিন্তু যতই নির্ধারণ হোক, আবার পরবর্তী আইনে লেখা আছে এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যা সংগঠনের জন্য ক্ষতিকর। এই 4 জন মনে করলো এই সিদ্ধান্তটা সংগঠনের জন্য ক্ষতিকর, তাহলে আইনে 15 জন নেওয়ার সূত্র থাকলেও এই 4 জন মিলে, এই 4 জনের ইকুয়াল রাইট হচ্ছে তারা কোর্টে গিয়ে সেটা বলতে পারবে যে আমাদের এই সংগঠনের যে সিদ্ধান্তটা 15 জন নিয়েছে সেটা সংগঠনের জন্য ক্ষতিকর। তারা তাদের বেনিফিট অনুযায়ী, তাদের নীতিগত অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে যেটা সংগঠনের জন্য মোটেই কল্যাণকর নয়। তাহলে এই 4 জনের ইকুয়াল রাইট আছে কোর্টে গিয়ে সেই বিষয়গুলো বলা।
দ্যাটস দ্য ইকুইটি। ঠিক আছে, এখানে লিটিগেশন পার্সন, লিটিগেটিং পার্সন বা যাই এই কথাটা এখানে বলা হচ্ছে যে যেই অবজেক্টই থাকুক না কেন, যে লই থাকুক না কেন, এটা ব্যালেন্সে যতই সংখ্যাগতভাবে বেশি হোক না কেন, লিটিগেটিং পার্সনকে সবসময় একটা ব্যালেন্সে রাখার চেষ্টা করে ইকুইটি, মানে একটা ব্যালেন্সে থাকবে, এটা ব্যালেন্সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যালেন্স চেষ্টা করবে যে যেই হোক, বিবাদী হোক বাদী হোক, উভয় পক্ষকে একটা সুন্দর একটা সুস্থ সমাধান দেওয়া। কারণ ইকুয়ালিটি সবসময় মনে রাখবেন যে ইকুয়ালিটি সবসময় একটা সুন্দর চিন্তা, একটা ব্যালেন্স করা। সেই বানরের পিঠা ভাগের মতো অর্ধেক এখান থেকে খেয়ে অর্ধেক এখান থেকে পুরোটা ভ্যানিশ করে দেওয়া না, সমান করে দেওয়া, হ্যাঁ সমান্তরাল করে দেওয়া। আমাদের এখানে এখন সোসাইটিতে বিচারক গুলো হয়ে গেছে বানরের পিঠা ভাগ, মনে আছে তো, যে দুটো পিঠা দুই দিকে দিয়ে বানর বলে এটা বেশি হয়েছে, এটা অর্ধেক খেয়ে ফেলে, এটা অর্ধেক খেয়ে ফেলে, খেয়ে খেয়ে শেষ পর্যন্ত কি হয়, ফলাফল হয় জিরো। পুরোটাই বলছে তোমরা যখন ঝগড়া করতেছো পুরোটাই শেষ, ভ্যানিশ করে দিলা। আমাদের সোসাইটিতে আসলে আমাদের যারা হত্যাকর্তা আছেন, যারা এই সোসাইটি পরিচালনা করেন, তাদের মাথায় সবসময় বানরের মতো এইসব জিনিস মাথায় ঘুরে। তাদের মাথায় কখনোই চিন্তা আসে না যে আমি ইকুয়াল ভাবে সুন্দরভাবে সমাধান করে দিই। হ্যাঁ, আমি আমাদের সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রায় 30-35টা সমাধান করলাম এই বিভিন্ন রকমের ডিসপিউট। কিন্তু ডিসপিউট সমাধান করতে আমি খুব অবাক হয়েছি, সুন্দর করে যখন তাদেরকে বুঝাই বলি, যখন বিষয়টাকে আমি তাদেরকে ক্লিয়ার করে দিই, যে খুব ইজিলি বিষয়টা সমাধান হয়ে যায়। কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা যখনই মনে করি উনি আমাকে আমার পক্ষের মানুষ, তাহলে আমি ওনাকে একটু টানি, উনি চিন্তা করে আমার পক্ষের মানুষ, আমি একটু ওনাকে টানি। এই টানাটানি করতে গিয়ে উনি অমুক দল করে, অমুক দল করে, অমুক পার্টির মানুষ, উনি অমুক পার্টির মানুষ, এগুলো চিন্তা করতে গেলে আমার মাথায় থেকে ইকুয়ালিটি ফিকুয়ালিটি সবগুলো ভ্যানিশ হয়ে যায় আমাদের, বুঝছেন? তো আইন কিন্তু এটা বলে না, আইনে বলে যে ভ্যানিশ করো না, তোমার মাথায় জিনিসগুলো রাখো। ইকুয়ালিটি যখন তুমি চিন্তা করবা, দুই পক্ষ তোমার যদি চিন্তা করবা, দুই পক্ষ চিন্তা করলেও আপনাকে সেই কাজটা তখন মাথায় যখন আসবে যে দুই পক্ষে তোমার চোখে সমান, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল, সেক্ষেত্রে আপনার এই বিষয়টা কখনো ভায়োলেট হবে না। আপনি জাস্টিস করতে সব সময় আপনার জন্য খুব বেশি সুবিধা হবে। আপনি যখন একজন বিচারক হবেন বা একজন আইনজীবী হবেন, যাই হবে, আপনি যখন ইকুয়ালিটি যখন চিন্তা করবেন, ইকুয়াল দিক থেকে যখন চিন্তা করবেন, কারো স্ট্যাটাস চিন্তা করবেন না, কার 2 লাখ টাকা বেতন 50,000 টাকা পাবেন এটা চিন্তা করবেন না, কোন পক্ষে 20 জন আছে কোন পক্ষে 5 জন আছে এটা চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন জাস্টিসের কথা। আপনি যদি জাস্টিসের কথা চিন্তা করেন, আপনার মাথায় যদি ইকুয়াল চিন্তা ভাবনা রাখেন, তাহলে আপনার ইকুয়ালিটি এটা সম্ভব। এই জন্য কি বলেছেন দেখেন, এখানে কি বলেছেন প্লাটো, যে ডেফিনিশনটা দিয়েছেন, প্লাটো বলেছেন ইফ ইউ ক্যান নট ফাইন্ড এনি আদার, ইফ ইউ ক্যান নট ফাইন্ড এনি আদার, আপনি যদি অন্য কিছুই না পান, ইকুয়ালিটি ইজ দ্য প্রপার, ইকুয়ালিটি ইজ দ্য প্রপার বেসিস। সমতা হচ্ছে সবচেয়ে বড় ভিত্তি। আপনি যদি অন্য কোনো ওয়ে খুঁজে না পান, সমতা হচ্ছে সবচেয়ে বড় ভিত্তি। এখন আসছেন আমরা আরেকটা পেজ, এটা হচ্ছে আমরা একটু ডেফিনিশন নিয়ে কথা বলেছি। এরপরের পেজটা হচ্ছে আমাদের আরেকটা জাস্টিস ফ্রাই সে, জাস্টিস ফ্রাই মানে বিচারক ফ্রাই, উনি একটা কথা বলেছিলেন, when I say equality I don't not mean equality in its simplest form, but which has been sometimes called proportionate equity. Proportionate equity সমানভাবে, এটা হচ্ছে ইকুয়ালিটি, এটা হচ্ছে খুব সিম্পলি এটা চিন্তা করবেন না যে সবকিছুতে আমি ইকুয়ালিটি, সবকিছুতে ইকুয়ালিটি, বিষয়টা তা না। আমি একটু আগে যে ব্যাখ্যাগুলো দিলাম আপনাদেরকে, আপনি যদি চানও কিছু কিছু জায়গায় ইকুয়াল করতে পারবেন। আপনি যদি 50,000 টাকা বেতনে চাকরি করেন, 2 লাখ টাকার বস আপনার বস, আপনি একটা ম্যামডি সাহেবের কাছে দরখাস্ত দিলেন যে বস এই কাজ পারে না, সেই কাজ পারে না, এন পারে না, সেন পারে না, করে আমাকে 2 লাখ টাকার এখানে চাকরি করতে। আমি অনেক উনিও এমবিএ করেছেন, আমিও এমবিএ করেছি, উনি এরকম করেছে, আমি এরকম করেছি। এখন বস যদি না চায় আপনাকে ইকুয়ালিটি করা সম্ভব নয়, কারণ এই জায়গায় ডিসক্রিমিনেশনটা কিন্তু থাকবে, এটা কিন্তু সবসময় থাকে। বস হয়তো আপনার থেকে বেশি অভিজ্ঞ, আপনি হয়তো ভালো স্টেজে হয়তো বা আপনি ডক্টরেট হতে পারেন, কিন্তু বস এমবিএ করলেও সেই বস কিন্তু আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আরো উপরের দিকে চলে গেছে, উনি ওই ব্যবসায় অভিজ্ঞতা, ওই কাজের অনেক বেশি অভিজ্ঞতা। সেই ক্ষেত্রে আপনি ইকুয়ালিটি চিন্তা করতে পারবেন না। আপনি ইকুয়ালিটি চিন্তা করতে পারবেন ওই জায়গাটাতে যখন একটা এলিগেশন আসবে, এলিগেশন আসলে বসের স্ট্যাটাস যা, আপনার স্ট্যাটাস তা। এই জন্য উনি বলছেন যে খুব সিম্পল ওয়েতে সবকিছু দিয়ে ইকুয়ালিটি চিন্তা করার দরকার নাই। আপনি চিন্তা করবেন যে যে এইটা চিন্তা করবেন একটা প্রপোর্শনাল ইকুইটি হিসেবে, হ্যাঁ একটা ভাগাভাগির একটা ইয়ে হিসেবে। ওই যে আপনার বললাম না, আপনি চিন্তা করবেন দুজনেই সমান, এখানে 50-50 দুজনেই সমান। তো সুতরাং সেই ক্ষেত্রে গিয়ে আপনি এই বিষয়টা চিন্তা করবেন, সব ক্ষেত্রে শুধু ইকুয়ালিটি ইকুয়ালিটি, একজনে 100% দোষ করলো কিন্তু আরেকজনে সে টোটালি দোষ করে নাই, সেক্ষেত্রে গিয়েও আপনি যদি চিন্তা করেন
যে না যে দোষ করে নাই সে একদম 100% শুদ্ধ, যে দোষ করেছে সে 100% মিথ্যা, এরকম চিন্তা করেও পারবেন না। যেখানে আইনের বিষয় আসবে, যেখানে কোন একটা লিগ্যাল ম্যাটার আসবে, তখনই একটি ইকুয়াল ইয়ে পাবেন। এটা কোথায় আছে বলতো? এই বিষয়টা আমাদের কনস্টিটিউশনে আছে। আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 27 দেখবেন, আর্টিকেল 27 বলা হচ্ছে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। ঠিক আছে, সেই ইকুয়াল বিফোর ল কিন্তু এই সে ইকুয়ালিটি থেকে এখানে চলছে, এটা মনে রাখবেন। হ্যাঁ, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল, সবাই আইনের চোখে সমান, এখানে যেই হোক সবাই আইনের চোখে সমান। এখন আসেন এই ম্যাক্সিমস এর অ্যাপ্লিকেবিলিটি গুলো। হ্যাঁ, এই ম্যাক্সিম কিছু কিছু জিনিস সাপোর্ট করে, কিছু কিছু জিনিস সাপোর্ট করে না। হ্যাঁ, কি কি সাপোর্ট করে, কি কি সাপোর্ট করে না। এই ম্যাক্সিমস পার্সোনাল ল কে কখনো ইন্টারফেয়ার করে না, নাম্বার ওয়ান। এই ম্যাক্সিমস কখনো পার্সোনাল ল বা ধর্মীয় আইনগুলোকে ইন্টারফেয়ার করে না। এই যে বললাম যে ধর্মীয় আইনে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কখনো ইন্টারফেয়ার করবে না। হ্যাঁ, যে ছেলে মেয়ে 2:1 অনুপাতে প্রপার্টি পায়, ইকুইটি এসে বলবে না 2:1 অনুপাত হবে না, ইকুয়াল হতে হবে, 1:1 হতে হবে, সুতরাং ইকুয়াল না হলে এটা হবে না, এটা কখনো ইয়ে করবে। তার মানে নাম্বার ওয়ান, এটা কখনো ধর্মীয় ইয়ে বিষয়ে বা আপনার ধর্মীয় বিষয়ে কখনো ইন্টারফেয়ার করবে না। নাম্বার টু, এটা কখনো জয়েন্ট টেনেন্সিকে সাপোর্ট করবে না। জয়েন্ট টেনেন্সি বলতে বোঝাচ্ছে যে আপনার সাবটেনেন্ট, হ্যাঁ সাবটেনেন্ট যেটা দেয় যে আপনি একজনকে লিজ দিলেন, একজনকে লিজ দেওয়ার পর যদি আপনার অনুমতি না থাকে বা কোনো কারণে যদি এই সেটা যদি আরেকজনকে যদি আপনি লিজ দেওয়ার অনুমতি না থাকে, সেই জয়েন্ট টেনেন্সিতে আপনাকে সাপোর্ট করবে না। লিজ হোল্ডার কখনো আরেক লিজ হোল্ডার ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা হচ্ছে জয়েন্ট টেনেন্সি। এই আপনার ইকুয়ালিটি কখনো জয়েন্ট টেনেন্সিকে সাপোর্ট করবে না। আপনি যদি একজন টেনেন্ট দিয়ে থাকেন সে একজনই থাকবে, যদি আপনার অনুমতি থাকে দ্যাটস দ্য সেপারেট ম্যাটার। আমি তো প্রথমেই বলেছি যেখানে আপনি অনুমতি দিয়ে দিবেন সেখানে অন্য কিছু বলার সুযোগ নেই। আপনার বাবার প্রপার্টি 10 ঘন্টা, আপনি 5 ঘন্টা পান, আপনার ভাই 5 ঘন্টা পায়। এখন আপনি চিন্তা করলেন আমার তো অনেক প্রপার্টি আছে, আমি আল্লাহর রহমতে লাইফে অনেক সম্পত্তি করেছি, এই 5 ঘন্টা আমার না হলে কোনো সমস্যা নেই, আপনি আমার ভাইকে ছেড়ে দিতে পারবেন। আপনি যদি বলেন হ্যাঁ 5 ঘন্টা তুমি পুরোটা নিয়ে নাও, আমার লাগবে না, তুমি নিয়ে নাও। কেউ আইন এসে কখন আপনাকে এসে দরজায় টাকা দিয়ে বলবে না, যার সাহেব এসে বলবে না ভাই তোমার 5 ঘন্টা কেন ছেড়ে দিচ্ছ, তুমি এটা অতি ক্লেম করো, আমি তোমাকে জাজমেন্ট দিচ্ছি, কোনোদিন বলবে না। আপনার প্রপার্টি আপনি ছেড়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তেমনি আপনি যদি কাউকে লিজ দেন, তাকে যদি অনুমতি দেন ঠিক আছে তুমি সাব লিজ দিতে পারবা, সাব টেনেন্ট দিতে পারবা, তাহলে দিবা। কিন্তু জেনারেলি ইকুইটির ক্ষেত্রে আপনার সাব টেনেন্সিটাকে সাহায্য করে না, কারণ সাব টেনেন্ট দিয়ে যখন একটা লিজ দিবেন, লিজ দেওয়ার পরে যখন ডিসপিউট অ্যারাইজ করবে তখন মূল লিজ হোল্ডারের সাথে সাব টেনেন্টের সাথে কোনো ইয়ে থাকবে না, মূল লিজ হোল্ডারই সবচেয়ে বেশি প্রেফার পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমি একটা মামলার রেফারেন্স দেব এখন। এটা হচ্ছে 1993 মামলা। মামলাটার ইয়েটা হচ্ছে রাইমার ভার্সেস রাইমার। আমি মামলাটার ঘটনা খুবই সুন্দর। রাইমার ভার্সেস রাইমার, RIMER, রাইমার ভার্সেস রাইমার। ঘটনা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ যখন ডিভোর্স হয়ে গেল তখন একটা জয়েন্ট প্রপার্টির একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা কে পাবে সেটা নিয়ে মামলা হলো। এই রাইমার ভার্সেস রাইমার মামলায় হাজব্যান্ডে মামলা করে বলল যে এই প্রপার্টি, এই জয়েন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেখানে টাকা সব আমার ওয়াইফের কোনো টাকা এখানে নেই, কোনো অর্থ এখানে নেই, সুতরাং এই প্রপার্টিটা আমার প্রপার্টি, এটা আমি আমি এই প্রপার্টিটা আমার পুরো টাকাটাই আমার, সুতরাং এই টাকাটা আমি পাবো। এখন ব্যাংকিং লতে যারা ব্যাংকে জব করেন তারা খুব ভালো করে জানে ব্যাংকিং লতে যদি জয়েন্ট থাকে তাহলে এখন এটা খুব ইজি হয়ে গেছে। 1955 এর মামলাতে এটা ডিসাইডেড 53 মামলা। হ্যাঁ, রাইমার ভার্সেস রাইমার, RIMER ভার্সেস RIMER। এখানে যখন এখন এই বিষয়টা খুব ইজি আপনাদের কাছে, কিন্তু এক সময় যখন মামলাটা যখন উদ্ভূত হয়েছিল জাজমেন্ট দিতে গিয়ে দুটো বিষয় এসে দাঁড়ালো সামনে। একটা বিষয়কে নাম্বার ওয়ান, আইনে বলা হচ্ছে যার নামে অ্যাকাউন্ট উনি প্রপার্টি পাবেন। ইকুইটি বলা হচ্ছে প্রপার্টির মালিক যিনি উনি পাবেন, যিনি ওনার তিনি পাবেন। তাহলে আপনি অনেক টাকা ইনকাম করলেন, আপনি অনেক জায়গায় ইনকাম করলে আপনার জয়েন্ট অ্যাকাউন্টে আপনার ওয়াইফ সহ টাকাটা অ্যাকাউন্টে রাখলেন, যেখানে আপনার ওয়াইফ এবং আপনি দুজনেই জয়েন্ট অ্যাকাউন্টের মালিক। এখন দেখা গেল ওয়াইফের সাথে যখন ডিভোর্স হয়ে গেল, ওয়াইফ ক্লেম করলো যে এখানে 50% টাকা আমি পাবো। হাজবেন্ড এসে বললো যে ওয়াইফের কোনো টাকা এখানে নাই, এই টাকাগুলো সব আমি জমিয়েছি,
সুতরাং এটা পরিশ্রম আমার আর্নিং মানি, সুতরাং আমার আর্নিং মানি আমাকে দিয়ে দেওয়া হবে। দুটো এসে দাঁড়িয়ে গেল। ইকুইটি বলছে যে এখানে ইয়ের ব্যাপার আছে, যেহেতু উনি ইনকাম করেছেন, ওনার যেহেতু ওনার টাকা সেগুলো উনিই পাবেন। আবার ল বলছেন যার নামে অ্যাকাউন্ট ওনারা পাবেন। তাহলে এখানে ল এবং ইকুইটি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে আপনার ইয়ের সংজ্ঞা, আগে যেটা বললাম সংজ্ঞা, যে ক্ষেত্রে কি করেছে কোর্টে, হাজবেন্ড ওয়াইফ দুজনকে সমান করে ভাগ করে দিয়েছে। হাজবেন্ডকে 50 দিয়েছে, ওয়াইফকে দিয়েছে। প্রথম কথা হচ্ছে নাম্বার 1, এখানে আমরা আরেকটা নর্মস করেছিলাম, when there is equality law shall prevail। হ্যাঁ, ল শ্যাল প্রিভেল আমরা আগেই পড়েছি। হ্যাঁ, তাহলে এখানে ল কে প্রিভেল করা হচ্ছে, ঠিক আছে। আবার ল তে এটাও বলা হচ্ছে ইমুভেবল প্রপার্টির মালিক থাকবেন, থাকবে, উনি হচ্ছে ইমুভেবল প্রপার্টির মালিক। তাহলে টাকা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, এটা হচ্ছে যে কাস্টডি হচ্ছে হাজবেন্ডের। তাহলে হাজবেন্ড এই ব্যাংকটা কন্ট্রোল করে, হাজবেন্ড সব টাকা জমা দেয়, টাকা তুলে, কিন্তু শুধু নামটা আছে ওয়াইফ। কিন্তু আবার এদিকে বলা হচ্ছে যে ল শ্যাল প্রিভেল হলেও এখানে বেশ কিছু জিনিস এসে দাঁড়িয়ে গেছে। তো এখানে এই জন্য প্ল্যাটো বলেছেন নো অল্টারনেটিভ ওয়ে। তাহলে এখানে ইকুইটি এবং ল শেষে বেশ কিছু যুক্তিকতা এসে দাঁড়িয়ে গেছে। তখন বলা হলো যে বেশ কিছু যুক্তিকতায় যখন এসে দাঁড়িয়ে গেছে, তাহলে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ইকুয়ালিটি ইজ ইকুইটি নর্মসটা ইয়ে করা। তাহলে এই ক্ষেত্রে দুজনকে প্রপার্টি কিন্তু 50-50 ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু 50-50 ভাগ করে দেওয়া হয়েছে, এখানে আইনও রক্ষা পেয়েছে, ইকুইটিও রক্ষা পেয়েছে। তো ইকুইটি সবসময় চায় একটা সমতা বিধান করা, কারো ক্ষতি হোক এটা কখনো চায় না। কারণ একটা কথা মনে রাখবেন, কিছু কিছু মানুষ আছে হয়তোবা জেনে শুনে ক্ষতি করে, কিন্তু জেনারেলি আপনাকে ধরে নিতে হবে মানুষ জেনে শুনে কারো কোনো ক্ষতি করে না। আইনগত অধিকার বিভিন্ন কারণে মানুষের ভিতরে আপনার বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ উৎপত্তি হতে পারে। সব বিরোধেই ধরা হচ্ছে আইনে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ জেনে শুনে বিরোধ করে, সেই জেনে শুনে যারা বিরোধগুলোকে আপনি কখনো ইকুইটি দিয়ে কাউন্ট করতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে তারা বিরোধ করতে চায় না বা বিরোধ উৎপত্তি হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে সবসময় ইন্টেনশনের একটা বিষয় সবসময় কাজ করে থাকে। এই জন্যই ইন্টেনশনটাকে সবসময় কাউন্ট করা হয়। আর ইকুয়ালিটি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেটা আছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশনকে ইকুইটি আপনার সমর্থন করে, যে যা দিবেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিবেন, কে কতটুকু কি এই বিষয়টা চিন্তা হবে পরে। যেহেতু এখানে আইনের বিধানটা হচ্ছে এই যে রাইমার ভার্সেস রাইমানে বলা হচ্ছে আইনের বিধানটা হচ্ছে যিনি অ্যাকাউন্টের মালিক হবে উনি সম্পত্তির মালিক হবেন, সেক্ষেত্রে দুজনেই ভাগ করে প্রপার্টিটা নিতে পারে। যদিও ইকুইটি বলছেন যে এই প্রপার্টির আর্নিং ইয়ে হচ্ছেন উনি, পরিশ্রম করেছেন উনি, সুতরাং ওনার কাছ থেকে একটা ইকুইটির বিষয়টা থেকে ওনার কাছে ব্যালেন্সটা ওনার কাছে একটু বেশি, সুতরাং ওনার প্রপার্টিটা ওনার কাছে যাওয়া উচিত। দুটো যখন কন্ট্রাডিকশন লাগলো তখন কোনো অল্টারনেটিভ ওয়ে পাওয়া যাচ্ছে না, কারণ বলা হচ্ছে when there is conflict between law and equity law shall prevail। তাহলে ল কে এখানে প্রিভেল করতে হচ্ছে। তাহলে ল কে প্রিভেল করা বা ইকুইটি ইয়ে করা এটা না করে এটাকে সমতা করে দিলে, যে বললো যে না তোমরা 50-50 করে প্রপার্টি নিয়ে যাও। তো এই রাইমার ভার্সেস রাইমার এটা সিদ্ধান্ত হয়েছিল। এই জন্য বলা হচ্ছে আরেকটা নর্মসটা হচ্ছে আরেকটা ইয়ে হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়ালিটি ইজ ইকুইটি হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা এটা সমর্থন করে। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা গেল যে আমাদের, আমি আরেকটা ছোট্ট করে এক্সাম্পল দিই। আমরা অনেক সময় ব্যাংক লোন নেই। হ্যাঁ, ব্যাংক লোন নেওয়ার পর ধরেন ব্যাংক লোন নিল কোনো একজন ব্যক্তি নেওয়ার পরে ওই ব্যক্তি মারা গেলেন। এখন মারা যাওয়ার পরে ওই প্রপার্টিতে তাদের 5 ভাই ছিল। 5 ভাইয়ের মধ্যে একটা কথা আমি শুরুতেই বলেছি, ইকুইটি কিন্তু সার্কামস্ট্যান্স অনুযায়ী ইমপ্লিমেন্ট হবে, আপনি চাইলেই ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনার ইন্টেনশনটা ছিল কিনা, ইন্টেনশন ছিল কি ছিল না, এই বিষয়গুলো সাক্ষী জারাতে প্রমাণ হবে। আপনি কতটুকু করতে চেষ্টা করেছিলেন সেটা সাক্ষী জারাতে প্রমাণ হবে, কতটুকু করতে পেরেছেন কতটুকু করতে পারেননি সেটা সাক্ষী জারাতে প্রমাণ হবে। and after completing all the activities relating to the equitable consequence, then the point of equity will come, otherwise it will drop down। হ্যাঁ, only law will prevail। একটা কথা মনে রাখবেন, ইকুইটি আপনার সার্কামস্ট্যান্স অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, আপনার কার্যক্রম অনুযায়ী ইমপ্লিমেন্ট হবে। সব জায়গায় ইকুইটেবল বিষয় ইমপ্লিমেন্ট করতে পারবেন না।
এটা সার্কুমেস্টেন্স অনুযায়ী আসবে। হ্যাঁ, আর মডার্ন সায়েন্সে আপনার সার্কুমেস্টেন্স আসবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, আর আমরা তো দিন দিন ডেভেলপ করছি, আমরা আমাদের অধিকারের বিষয়টাকে ডেভেলপ করছি, আমাদের মানসিকতার বিষয়টা ডেভেলপ করছি, আমাদের আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন গুলো ডেভেলপ হচ্ছে। এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এই ডেভেলপমেন্ট গুলোর সাথে সাথে কিন্তু আমাদের আইনের বিষয়গুলো ডেভেলপ হচ্ছে। এখন ডেভেলপ করতে গিয়ে যদি ফুল ডেভেলপমেন্টের ফ্লেভারটা যদি না আসে, তখন সেই ফ্লেভারটা ইকুইটি দিয়ে এটা পূর্ণ করা হয়। হ্যাঁ, যে আমরা মাঝে কি করি, আমরা মাঝে মাঝে সবজির টেস্টটা বাড়াবার জন্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিই। হ্যাঁ, একটু মজাটা বাড়ানোর জন্য। ইকুইটি হচ্ছে সেই টেস্টিং সল্টের মতো। হ্যাঁ, একটু টেস্টিং সল্ট দিলে আইনের বিষয়টা উদ্ভূত হয়ে সুন্দর করে এটা জারি করলো। কারণ এখানে কারো ক্ষতি করা কোনো আইনের উদ্দেশ্য নয়। আপনি বাদী হোক বিবাদী হোক, বাদী হলে তাকে সবকিছু দিয়ে দিতে হবে, বিবাদী হোক তাকে মেরে রাস্তায় নামিয়ে দিতে হবে, এমন কোনো কথা নেই। বলছে বাদী বিবাদী আইনের চোখে সবাই সমান। এই হচ্ছে বিষয়। এরপরে আসেন আপনার ইয়ের কথা বলছি, যে কথাটা বলছিলাম যে লোনের কথা বলছিলাম। হ্যাঁ, এই 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইকুয়াল কন্ট্রিবিউশন। ইকুয়াল কন্ট্রিবিউশন, সমান অবদান, সমান অবদান। আমি এটা একটু বলি, এটা হচ্ছে আরেকটা এই নর্মসের ইকুয়ালিটিস ইকুইটি, এই নর্মসের আরেকটা এসেনশিয়াল পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা সংযুক্ত একটা পয়েন্ট। সেটা হচ্ছে কি, এখানে একটা আরেকটা বিখ্যাত মামলা ছিল। এই বিখ্যাত মামলাটা আমি কোথায় দেখি, বিখ্যাত ওই মামলাটা ইয়েটা ভুলে গেছি, আমি মামলাটা ইয়েটা একটু বলি আমি। মামলাটা হচ্ছে খুবই কন্ট্রিবিউশন পাওয়া গেছে। এই মামলাটা হচ্ছে আপনার মামলাটার রেফারেন্স হচ্ছে লস এন্ড সন্স, লস এন্ড সন্স ভার্সেস ডিকসন, লস এন্ড সন্স ভার্সেস ডিকসন এন্ড সন্স, লস এন্ড সন্স ভার্সেস ডিকসন এন্ড সন্স। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা মামলা। মামলার ফ্যাক্টসটা আমি বলি। সেটা হচ্ছে একজন ব্যক্তি মারা গেলেন, মারা যাওয়ার সময় তার বেশ বড় কিছু বিজনেস ছিল এবং প্রপার্টি ছিল, সিকিউরিটিজ ছিল, বিজনেস ছিল, প্রপার্টি ছিল, বেশ কিছু প্রপার্টি ছিল। এর পরবর্তীতে উনি যখন মারা গেলেন, ওনার 5 সন্তান ছিলেন। 5 সন্তানের ভিতরে প্রপার্টিজ গুলো, বিজনেস গুলো এক সন্তানে দেখতেন, দেখাশোনা করতেন, কিন্তু উনি বিজনেসে যে প্রফিট হতো, যে লাভটা হতো, সেটা ফ্যামিলির ভিতরে সেটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতেন। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যখন কমন ল ছিল, আমি পুরাতন কমন লর কথা বলি। কমন ল যখন ছিল, কমন লর ক্ষেত্রে যখন আইন মানে এই সিচুয়েশনের ক্ষেত্রে কমন ল যে কাজটা করতো, সেটা ছিল এমন যে কমন লর কাছে এরকম যদি কোনো বিষয় আসতো, লোনের বিষয় আসতো বা কোনো একটা ডেপ্টের বিষয় আসতো, সেক্ষেত্রে গিয়ে কমন ল যিনি ব্যবসা করতেন বা বড় ছেলে যাতে তার থেকে ডেপ্টটা আদায় করতেন, ঋণটা আদায় করতেন। কিন্তু এখানে যারা ব্যাংকে চাকরি করেন তারা জানেন, যিনি ঋণ নিয়েছেন উনি যদি মারা যান, তাহলে কিন্তু সকল ওয়ারিশটা মিলে মর্টগেজের রিডামশন করতে হয়, একজনকে কিন্তু রিডামশন করা যায় না। এটা এই মামলা থেকেই আপনার উদ্ভূত হয়েছিল। সেটা হচ্ছে এরকম যে পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে এই প্রপার্টি হচ্ছে মূল মালিক কে, ওনাদের ফাদার। তাহলে ফাদার যদি মারা যায়, ফাদার মারা গেলে 5 জন এখানকার ছেলেরা ওয়ারিশ। এই 5 ওয়ারিশের ভিতরে কিন্তু এই 5 ওয়ারিশের কিন্তু ব্যবসার অবশ্যই ফুল প্লেজের 5 ওয়ারিশের এখানে ফুল প্লেজের ব্যবসার রাইট আছে। যদি তারা রাইটটা নিয়ে থাকে, যদি রাইটটা কোম্পানির ভিতর পেয়ে থাকে, প্রপার্টির ভিতর যদি সেম রাইটটা যদি তারা এনজয় করে, তাহলে লাইবিলিটিও তাদেরকে এনজয় করতে হবে, তাদের লাইবিলিটিও পে করতে হবে। দ্যাট মিন্স রাইট এন্ড লাইবিলিটিস কোরিলেটেড। এটা আপনারা কোথায় পড়েছেন? জুরিসপ্রুডেন্সে পড়েছেন। তাহলে আপনি যদি রাইটটা এনজয় করেন, তাহলে আপনাকে লাইবিলিটিটা এনজয় করতে হবে। তখন কি করছিল, কোর্টে আদেশ দিলেন যে না, 5 ভাই যারা আছেন, 5 ভাই সকল ভাইকে ইকুয়ালি এই লোনটা পরিশোধ করতে হবে। ডিকেন্স ছিল বড় ছেলে, ডিকেন্স ছিল বড় ছেলে,
আর অন্যান্য ছেলেদের সাথে মামলাটা হয়েছিল। ডিকেন্স বড় ছেলে, ডিকেন্স এসে বলছিল, ডিকেন্স না, একটু নামটা দেখি, নামটা ভুলে গেলাম, না সরি, লস ছিল বড় ছেলে, লস এন্ড সন্স ছিল বড় ছেলে, হ্যাঁ, ডিকেন্সটা ছিল অন্য ছেলে। লস এন্ড সন্সরা এসে বলল যে না, এই লোন আমরা পরিশোধ করব না, এই লোন যেহেতু আমরা একা পরিশোধ করতে বাধ্য নই, সবাইকে পরিশোধ করতে হবে। তখন ডিকেন্স এন্ড সন্সে বলল যে না, আমরা একা পুরোই এনজয় করেছেন এবং এটা উনি ইয়ে করেছেন। তখন উনি দেখালেন যে না, কোম্পানি আমি চালিয়েছি, কোম্পানি আমি সবকিছু করেছি, কিন্তু এটার সবারই একটা হক আছে, সবারই একটা অধিকার আছে, কারণ এটা হচ্ছে আমার বাবার প্রপার্টি এবং আমি বড় ছেলে, সেই প্রপার্টি আমার পেয়েছি, বাট এই প্রপার্টির লাইবিলিটি আমি একা পরিশোধ করতে বাধ্য নই। তখন বললো যে হ্যাঁ, এটা ইকুয়ালি সবাইকে পরিশোধ করতে হবে। দ্যাট মিনস কন্ট্রিবিউশনের ক্ষেত্রে ইকুইটি বলছেন, কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা ইকুয়াল কন্ট্রিবিউশন করতে হবে। বড় ছেলে বেশি করবে, কারণ আমাদের এখানে সোসাইটিতে একটা কথা আছে যে তুই বড় ফোয়া বেটা, তুই বেশি কাজ করবি, তুই বেশি ফুসে দিবি, এরকম একটা কিছু কথা থাকে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে বড় ছেলে যদি আপনার যদি ওরকম ইনকাম করে, যদি এটা হচ্ছে আবদারের জায়গা, কিন্তু আপনি যদি সমানভাবে যদি ম্যাচিউর কেউ হয়ে থাকে, এটা হচ্ছে সোসাইটির একটা আবদারের জায়গা। কিন্তু যখন প্রপার্টি যখন দিতে হবে, তখনও আবার বলা হয় কি, তুই বড় ছেলে বেটা, তুই স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, তো আসলে আমাদের সোসাইটিতে এগুলো কিছু জিনিস চালু হয়ে গেছে, এটা হচ্ছে সোশ্যাল কিছু ডিসক্রিমিনেশন বিষয়গুলো চালু হয়ে যায়। কিন্তু আইনে যখন যাবেন, তখন আপনি বড় ছেলে ছোট ছেলে এগুলো দেখার কোনো সুযোগ নেই। এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। যদি বলা হয় ছোট ভাই এসে যদি বলা হয় আমার বড় ভাই ব্যবসা দেখেছেন, ব্যবসার পুরো টাকাটাই উনি দিবেন, ব্যবসার কোনো, হ্যাঁ উনি এটা বলতে পারেন, হ্যাঁ ব্যবসায় থেকে ইনকাম হয়ে যেটা ইনকাম হচ্ছে সেখান থেকে উনি এটা পেমেন্ট করবেন, ঠিক আছে, এটা ব্যবসা ইনকাম থেকে, কিন্তু ব্যবসাটা পুরোপুরি তো ওনার হাতে ওইভাবে তুলে দিতে হবে। আপনি ব্যবসায় প্রফিটও খুঁজবেন, শুধু প্রফিটটা নিয়ে চলে যাবেন, শুধু লোনের ভারটা বড় ভাইয়ের উপর তুলে দিবেন বা ছোট ভাইয়ের উপর তুলে দিবেন, এটা হবে না। বলা হচ্ছে যে এখানে সবাই হিসেবে কন্ট্রিবিউট করতে হবে। এই জন্য বলা হচ্ছে কন্ট্রিবিউশনের জায়গাটাতে সবাই ইকুয়াল। আমরা সোসাইটিতে যে কথাগুলো বলি, বড় ভাই তুই বেশি দিতে হবে, তুই এই করতে হবে, বেশি স্যাক্রিফাইস করতে হবে, এটা হচ্ছে আমাদের ইমোশনাল কথা, সোশ্যাল কিছু লাইবিলিটিস এবং কিছু বিষয়ের কথা, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আইনের ক্ষেত্রে যদি যান, ম্যাচিউর যদি হয়ে থাকে, সকলের অধিকারী সমান। এখানে কেউ বেশি, কেউ কম, কেউ ইয়ে, আমাদের কিছু লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু কথা, লোকাল কিছু আমাদের কাস্টম চালু আছে। অনেকে বলে যে আমার কাছে সেদিন এক সালিশের ইয়ে আসলো, আসার পর আমাকে বলে যে এই প্রপার্টিতে এইভাবে এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন করছি, বড় ভাই উত্তর দিক থেকে পাবে, উত্তর দিক থেকে পাওয়ার পর এইভাবে এইভাবে এটা যাবে। আমি বলছি দেখেন, বড় ভাই উত্তর দিক থেকে পাবে, এটা আইনটা কোথায় পায়? এটা বলে যে এটা এটা ইয়েটা আছে, কোথায় আছে বাইরে করে। আমি বললাম কি বড় রাস্তাটা কি মেইন রোড কি উত্তর সাইডে? বলে যে হ্যাঁ। আমি বলছি বড় ভাই যদি মেইন রোড যদি দক্ষিণ সাইডে থাকতো, তাহলে বড় ভাইকে আপনি দক্ষিণ সাইডে দিতেন। হ্যাঁ, বড় ভাইকে আপনি দক্ষিণ সাইডে দিতেন, এই তো, মানে সব ফেসিলিটি বড় ভাইকে আপনি দিতে চাচ্ছেন, যেহেতু আপনি। উনি দেখলাম তখন চুপ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, উনি উত্তর সাইড থেকে নেয়, কিন্তু উত্তর সাইড থেকে নিতে গেলে ওনাকে বড় ভাইকে ওনার রোডের উপর দিয়ে, ওনার জায়গার উপর দিয়ে ওকে রোড করে দিতে হবে, যে লোকটা যাবে ভাই অন্য ভাই আর একটু মিউট করেন না, স্যারের কথা তো ওই শুনছি না। অংশটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে আপনি যদি ইকুয়ালিটি করতে চান, সেটা হচ্ছে আবার অন্য ব্যালেন্স করে আনতে হবে। বিষয়টা হচ্ছে এই ধরনের কোন আইনে কথা শুনছি না। সমান, যারা 18 বছরের বয়স হয়ে গেছে, যারা 38 বছর বা 50 বছরের বয়স হয়েছে, তাদের সমান। হ্যাঁ, যদি এমন হয় যে বাবার সব প্রপার্টির কোনো প্রফিটই উনি দিচ্ছেন না বা ইয়ে দিচ্ছেন, ওটা হচ্ছে এক্সেপশনাল গ্রাউন্ড, সেক্ষেত্রে আপনি যদি ছোট ছেলে হয়ে থাকেন, সেই টাকাটা আপনি বড় ভাইয়ের কাছে ডিমান্ড করতে পারবেন। প্রপার্টির যে বিজনেসের যে ইনকামটা, সেই ইনকাম থেকে আপনার ডিমান্ডটা করতে পারবেন। হ্যাঁ, তো সুতরাং এখানে বড় ভাই বাবার অ্যাবসেন্সে যদি বড় ভাই যদি দিয়ে না থাকে বা না করে থাকে, সেক্ষেত্রে করার অধিকার আমাদের সবার, আপনাদের আপনাদের অবশ্যই আছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, এটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনের থেকে ইকুইটি বলে, কন্ট্রিবিউশন সবাই সমান করবে, এখানে কেউ কম কেউ বেশি এরকম কন্ট্রিবিউশন হবে না। এরপর আসেন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে ইকুইটি ইজ ইকুইটির কিছু আপনার এলিমেন্টস। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে ইকুয়ালিটি ইজ ইকুইটি কাজ করে। হ্যাঁ, তো পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার কোন জায়গায় পদায়ন করিবার ক্ষেত্রে
পদায়ন করিবার ক্ষেত্রে আপনি অবশ্যই ইকুয়ালিটি মেনটেন করবেন, সেটা বলা হচ্ছে। মানে এটা খুবই ইয়ে কথা, সিম্পল কথা। সেটা হচ্ছে ধরো কেউ যদি আপনার কোনো একটা বিষয়, যেমন চাকরির ক্ষেত্রে বলেন, কেউ যখন চাকরি দেয় তখন কিন্তু আমাদের এখানে আপনি কিছুদিন আগে শুনেছেন যে কোটা সিস্টেম বন্ধ করে দিতে বলছেন, তারপরে মুক্তিযুদ্ধ কোটা তুলে দিতে বলছেন, বিভিন্ন রকমের কথা হচ্ছে। 10% নারী কোটা বাদ যাবে, তারপরে 10% আপনার 30% যে পার্বত্য কোটা এটা বাদ যাবে। এই কোটার বিষয়গুলোকে বাদ দেওয়ার কথা বলছে। এই বিষয়টা বাদ দেওয়ার পিছনে কিন্তু পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট এটা একটা কথা। কিন্তু তারপরেও আমরা গিয়ে কিছু জিনিস আমরা অনেক সময় গিয়ে এটা কভার করা যায় না, বিভিন্ন কারণে কনস্টিটিউশনাল বাইন্ডিংস অনুযায়ী অনেক কাজ করতে হয়। আপনারা জানেন কোটা সিস্টেমটা বিসিএস উঠে গেছে। হ্যাঁ, তো পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এই যে কোটা সিস্টেম বিসিএস থেকে উঠে গেল, সেই উঠে যাওয়ার কাজটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। The state should not be count that he's a lady person, he's a gents person, he's a son of freedom fighter, he's a son of ministry, minister, he's a son of a secretary, he's a son of a big shot politician. এই ধরনের কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই ধরনের কোনো সুযোগ এখানে করতে মানা করেছে। এই জন্যই পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সবসময় বলা হচ্ছে যে যখনই কোনো কিছু অ্যাপয়েন্ট করবেন বা কোনো কিছু পদায়ন করবেন, সেক্ষেত্রে অবশ্যই ইকুইটেবল যে একটা ইকুয়ালিটির যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্সটা আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে কোর্টেও যদি কোনো বিষয় আসে, কোর্টে যদি কোনো বিষয় কনসার্ন বিষয় আসে, এই জন্য আমরা সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা কোনো কিছু হলে যখনই কোনো কারোর সাথে কোনো রকমের কোনো কন্ট্রাক্ট হয়, ভায়োলেশন হয়, বা কোনো একটা পাওয়ারফুল কারোর সাথে আপনি কথায় কোনো কারণে আপনি গায়ের জোরে পারছেন না, বা কোনো একটা কাজ করার জন্য আপনি সমর্থবান হচ্ছেন না, বা কোনো একটা বিষয় আপনি চাইলেও করতে পারছেন না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তখন বলি তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। এটা কেন বলি? এক মিনিট। তোমার সাথে আমার দেখা হবে কোর্টে কেন বলি? বলি এই কারণেই, আমরা এখনো বিশ্বাস করি, আমরা এখনো আমাদের মনে ধারণ করি যে এখনো ওই আদালত আমাদেরকে সমানভাবে কাউন্ট করবে। আমাদেরকে এখানে জাস্টিস দেখবেন, আমার অধিকার দেখবেন, আমার অবস্থান দেখবেন, এবং আমাকে সেই ইকুয়ালিটি থেকে আমাকে কখনো বঞ্চিত করবেন না। আমরা এই জন্যই বলি যে তোমার সাথে আমার, ঠিক আছে তো লয়ার কোর্ট দেখা হবে, এভাবে বলি না আমরা অনেক সময়। এটা নিয়ে খারাপ নেগেটিভলি ধরার কোনো কারণ নেই, কারণ উনি বলছেন আমার সাথে আমার গার্ডিয়ানের সামনে দেখা হবে, বিকজ কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য সোসাইটি। সো এটাকে কখনো নেগেটিভলি ধরার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কিছু মামলাবাজ মানুষ আছে, তারা হচ্ছে অন্য জিনিস। এটাকে নিয়ে কখনো এটা এক্সেপশন ইজ এক্সেপশন। কারো মানসিকতা যদি নষ্ট হয়, কারো মানসিকতা যদি কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো বিষয়, এটাকে নিয়ে কখনো কোনো এগুলো আমরা ঠিক করতে পারবো না। এগুলো তারা নিজেরাই সোসাইটি থেকে তারা শিখতে হবে, তারা সে নিজে ঠিক করতে হবে। কিন্তু যারা জেনুইন, যারা সত্যিকারের তারা অধিকার অর্জন করতে চায়, যারা সত্যিকারের তাদের অধিকার এস্টাবলিশ করতে চায়, যারা সত্যিকারের চায় যে আমি আমার অধিকার চাই, আমি তার অধিকার পূর্ণ করতে চাই না, এটা হচ্ছে মেইন বিষয়, ইকুইটি থিম। এখন কেউ যদি আপনাকে জোর করে যদি আপনার অধিকার থেকে বঞ্চিত করে, আপনি কোর্টে আসবেন, কারণ দুর্বলরাই হচ্ছে কোর্টে আসে, এবং কোর্ট সবসময় সবাইকে চায় ইকুয়ালিটি, সেই বিষয়গুলো করতে। এখানে কিছু আইনের বিষয় আছে, দেখবেন যে কিছু রিকগনাইজ ল আছে, যে কন্ট্রাক্টের ব্যাপার আছে, কিছু ট্রান্সফার অফ প্রপার্টি আছে। হ্যাঁ, সেই বিষয়গুলোতে বলা হচ্ছে কন্ট্রাক্ট আইন, ট্রান্সফার অফ প্রপার্টি আইন, সেগুলো হচ্ছে আপনার ইকুয়ালিটির বিষয়টা দেখা হয়। যখনই আপনার কন্ট্রাক্টের বিষয়টা আসবে, তখন কন্ট্রাক্টে কিছু রাইটস এন্ড লায়াবিলিটি থাকে। যখন রাইটস এন্ড লায়াবিলিটি থাকবে, তখন দুজনেরই ব্যালেন্সটা চিন্তা করা হবে। আপনার কাজ আপনি করেছেন কিনা, ওনার কাজ ওনার করেছে কিনা, এটা যেমন থাকবে, তেমনি দুজনের ব্যালেন্সটা করার চেষ্টা করা হবে, যাতে যিনি দুই পক্ষই কন্ট্রাক্ট করেছেন, ঠিক আছে, এক পক্ষ যদি কিছু অংশ করেছেন আর এক পক্ষ করে নাই, কিন্তু যতটুকু করেছেন তার উপর বেস করে কতটুকু ব্যালেন্স করা যায় সেই বিষয়গুলো দেখবেন। এছাড়াও ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও সেম। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে হচ্ছে এই যে মর্টগেজের কথা বললাম, যে মর্টগেজ দেওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ছেলেকে, শুধু বড় ছেলেকে সব লোন দিতে হবে এমন কোনো কথা নেই, সব ছেলে থেকে আপনাকে ইকুয়ালি রিডিম করার একটা সুযোগ আছে। এই ধরনের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টও বেশ কিছু বিষয় এখানে জড়িত আছে। আর একটা কথা মনে রাখবেন সবসময়, যে ইকুইটির যে বিষয়গুলো, ইকুইটির বিষয়গুলো শুধু ল রিলেটেড। আপনি যখনই কোর্টে আসবেন তখনই এই বিষয়গুলো থাকবে। আর সোশ্যাল ইকুইটি যেগুলো আছে, সেই সোশ্যাল ইকুইটির বিষয়গুলো কিন্তু আমাদের সোসাইটিতে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের আমরা বলি, কিন্তু আইনের চোখে আসলে এগুলো সবসময় থাকে না।
সবসময় এগুলা এগুলা সবসময় আপনার এটা ইমপ্লিমেন্ট হয় এমনও কোনো কথা নেই। হ্যাঁ, সোশ্যাল ইকুয়ালিটি এই বিষয়গুলো আপনার যদি অনেকে যদি বলে ঠিক আছে আমি ফুটবল খেলতে যাচ্ছি, আসেন আমাদের মাঠে মহিলাদেরকে ফুটবল খেলতে নামাই, তো ছেলে মেয়ে একসাথে কখনো ফুটবল খেলতে আপনি দেখবেন না। মেয়েরা মেয়েদের ফুটবল খেলে, ছেলেরা ছেলেদের ফুটবল খেলে, আপনি ছেলে মেয়ের একসাথে এখানে ইকুয়াল করা কোনো সম্ভব না। কিছু বিষয় আছে যেগুলো পসিবল না। ইকুয়ালিটি শুধু কাজ করবে পসিবিলিটির জায়গায়, যেখানে সম্ভব, যেখানে পসিবল সেখানেই করবে, যেখানে সার্কুমস্টেন্স ডিমান্ড করবে সেখানেই করবে। তাহলে ইকুয়ালিটি ইজ ইকুইটি কোথায় করবে? যেখানে পসিবল, যেখানে সম্ভব সেখানে ডিমান্ড করবে, ইন দ্য গ্রাউন্ড অফ ল এর ক্ষেত্রে ডিমান্ড করবে, আপনার লিগ্যাল রাইটস এর ক্ষেত্রে ডিমান্ড করবে, আর যেখানে সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স ডিমান্ড করে সেখানে ইকুয়ালিটি ইকুয়ালিটি ডিমান্ড করবে। তাহলে সব ক্ষেত্রে যদি আপনি চান যে সব জায়গায় ইকুয়াল হবে, এটা যেমন সম্ভব না, আবার সব জায়গায় ইকুয়াল হবে না এটা চাইলেও আপনি পারবেন। কারণ যেখানে ইকুয়ালিটি আপনার লাগবে সেখানে ইকুয়ালিটি আসবে। ঠিক আছে, এটা অবশ্যই আসতে হবে। এখন আমি এই যে কিছুদিন আগে আমেরিকাতে দেখেছেন যে রীতিমতো ট্রাম্পেরও ধস নেমে গেছে ইলেকশনে, সেটা ফ্রেড নামক একজন ব্যক্তিকে, কালো মানুষকে মেরে ফেলছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সোশ্যাল ইকুয়ালিটি। তো বলছে কালো সাদা ডিসক্রিমিনেশন হতে পারবে না, মানুষ সবাই সমান, কোন রকমের কারণ ছাড়া কোনো ব্যক্তিকে মারা সম্ভব না। এবং এটা নিয়ে পুরো আমেরিকায় কিন্তু চলে যাচ্ছে, এখানে হোয়াইট ব্ল্যাক কোনো ব্যাপার না, মানুষ হিসাবে সবাই নেমে গেছে। দ্যাটস কল্ড দ্য সোশ্যাল ইকুয়ালিটি। হ্যাঁ, that's called the social equality, and the social equality already completely affected the society and the Trump is fall in the election. তাহলে এই যে সোশ্যাল ইকুয়ালিটি দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। আমি যে ইকুইটি বলছি সেটা হচ্ছে আপনার আপনার কমপ্লিটলি আইনগতভাবে যে বিষয়গুলো, হ্যাঁ, এগুলো সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স আছে, এখানে আপনার চুক্তির কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে দুজনের রাইটস এন্ড লাইবিলিটির ব্যাপার আছে। এই ইকুয়ালিটি গুলো, এই যে বললাম যে 2 লাখ টাকা বেতনের চাকরি, 5 লাখ টাকা 50 টাকা বেতনের চাকরি, কিন্তু দেখা গেল একটা এলিগেশন আসলো যেটাতে আপনার বিরুদ্ধে এলিগেশন আসছে, ওনার বিরুদ্ধে এটা এলিগেশন আসছে, আমরা একই সাথে কাজ করে, আপনি বললেন যে না এটা আমি করি না, এটা বসে বলেছেন, কিন্তু বসের আন্ডারে যেহেতু আরো 20 জন আছে, 20 জন বসকে সাপোর্ট করলেও কোনো কাজ হবে না, কারণ এই এলিগেশনের প্রমাণ করার ক্ষেত্রে দুজনেরই সমান ইকুয়ালিটি, ইকুয়াল আপনাদের রাইট থাকবে, ইকুয়ালি আপনারা এই দুইটা প্রমাণ করার মতো সুযোগটা পাবেন। এই কারণে বলা হচ্ছে ইকুয়ালিটি শুড বি ইমপ্লিমেন্টেড ইন দ্য জুডিশিয়াল প্রসিডিউর, শুড বি ইমপ্লিমেন্টেড, এবং এবার আইনেও লেখা আছে, আমাদের আর্টিকেল 27 এ আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে আপনাদের ইএসআর ক্লাস নেবেন, 8:15 বেজে গেছে, আপনাদের চিশতি স্যার ক্লাস নেবেন। আপনাদের এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি, আমাকে একটু প্রশ্ন থাকলে কারো করতে পারেন, তবে প্রশ্ন করবেন একটা কথা বলে, আমি কিছু কথা বলেছি এক্সেপশন মানে এক্সেপশন ইজ এক্সেপশন নেভার বি ট্রিটেড এজ এক্সাম্পল। হ্যাঁ, কেউ কোর্টে যায়, মামলাবাজ মানুষ আছে কতগুলো, আরেকজনের জায়গা দখল করে কোর্টে যায় মামলা একটা করার পরে এটাকে ঝুলে রাখে, দ্যাটস দ্য এক্সেপশন। এটা এইখানে ইকুয়ালিটি বা ইকুইটির কোনো বিষয় আসবে, ইকুইটির বিষয় আসবে কোথায়? ইকুইটির বিষয় আসবে when there is a justice, we demand for justice, we demand for our own legal right, that time equity will come. অন্য বিষয় যেগুলো আছে, কেউ যদি আমার অধিকারে এফেক্ট করে তাহলে আমি তার বিরুদ্ধে আসবো, কেউ যদি আমাকে এফেক্টেড করে তার বিরুদ্ধে আমি আসবো। ঠিক আছে, কিন্তু যে মানুষ জেনে শুনে, বললাম তো, যে মানুষ জেনে শুনে ভুল করে, জেগে যারা ঘুমায় তাদেরকে আপনি ধাক্কা দিয়ে তুলতে পারবেন না। যে মানুষ জেনে শুনে ভুল করে সে মানুষ কখনো শুদ্ধ হবে না। শুদ্ধ হতে হলে নিজেদেরকে শুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে আশেপাশের মানুষগুলোকে শুদ্ধ করে লাভ নেই, আগে নিজে শুদ্ধ হন, দেখবেন সবকিছুই শুদ্ধ হয়ে যাবে, আপনার সাথে সাথে যে আশেপাশে যে মানুষগুলো আছে সেগুলো শুদ্ধ হয়ে যাবে। সুতরাং সবসময় মনে রাখবেন, আমরা যে কথাগুলো বলি ইকুইটি জেনারেল সেন্সের বাইরে কিছু না, আইনের কমন সেন্সের জায়গাটা হচ্ছে অনেক বড় একটা জায়গা অংশ দখল করে আছে ইকুইটি। সুতরাং আমাদের প্রথমে কমন সেন্স গুলো, আমাদের নিজের আইডিওলজি গুলো, আমাদের যে হিউম্যানিটেরিয়ান যে অ্যাফেকশন গুলো, সেগুলোই আমাদের ইমপ্লিমেন্ট করতে। আমি অনেক দেখে অনেক বিষয় বা অনেক আইনের বিষয় বলছি, কিন্তু দেখবেন আপনি একটু যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনার কমন সেন্সের মধ্যে ইকুইটি গুলো ঘুরপাক খাচ্ছে, আপনি শুধু সেটাকে সেট আপ করতে হবে। হ্যাঁ, এটা এই জায়গায় সেট হবে, এটা এই জায়গায় সেট হবে, এই জায়গায় সেট হবে না, এই জায়গায় সেট হবে, জাস্ট আপনাকে সেট আপ করা। আপনারা অবশ্যই, কারণ মেঘে তো
সবারই কম ইয়ে হয়নি, অনেকের অনেক অভিজ্ঞতা হয়েছে। সুতরাং অভিজ্ঞতার জায়গাটাতে গিয়ে দেখবেন আমার কথার সাথে অনেক বিষয় মিলে যাচ্ছে। কিন্তু মিলে যাওয়ার ক্ষেত্রটাতে আমাদের কিভাবে এটাকে আমরা কোর্টে ইমপ্লিমেন্ট করব, সেটা কোর্টে কিভাবে আমরা কোর্টকে বলে সেটা কোর্টকে কনভিন্স করে আমার আমার ক্লায়েন্টের পক্ষে রায়টা নিব, সেই বিষয়টাতে আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে এটা শেষ করে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে, ওটা আমি বলে দিই, ম্যাক্সিম ওইটাও আমি দিয়ে দিচ্ছি। সেই ম্যাক্সিমটা হচ্ছে এটা এটাও চমৎকার ম্যাক্সিম, সেটা আমি বলে দিতে দিয়ে দিয়েছি আমি অবশ্য। রাদার দ্যান টু ফর্ম, এই যে এটা, সেটা হচ্ছে ইকুইটি লুকস টু দ্য ইন্টেন্ট রাদার দ্যান টু ফর্ম, ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমি নেক্সটে হয়তো 2টা ক্লাস নিব। আপনাদের চিস্তিরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, উনি নেক্সট ক্লাসে হয়তো থাকবেন না। আমি সেদিন 2টো ক্লাস নিব আপনাদের, কারণ প্রিভিয়াসলি আমি একটা ক্লাস আমার মিস হয়েছিল, যে কোনো একটা কারণে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে একটু ব্যস্ততা থাকতে হয়। তো আপনার নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য। আপনাদের 2টো ক্লাস আমি নেক্সট ক্লাসে নেব। সেদিন আমি আরো কিছু টপিকস আপনাদেরকে দিয়ে দিব। এটা প্রথমে শুরু করব, ইকুইটি লুকস টু দ্য ইন্টেন্ট রাদার দ্যান টু ফর্ম, এটা আমি শুরু করব। এরপর আরেকটা টপিকস ওটা আমি আপনাদেরকে দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন, এবং আমি খুব যুক্তিসঙ্গত করবেন, আশা করি সুন্দর করে করবেন। থ্যাংক ইউ। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে আমার লেকচারের বুঝতে সমস্যা হলে সেটা বললে ভালো হয়। বলেন বলেন। স্যার, কোর্টে যখন কোনো মামলা হয় স্যার, তখন স্যার মানে সুবিচারটা নিশ্চিত করার প্রধান কাজটাই তো আদালতের। এরপরে স্যার আসবে ইকুইটি কথাটা। স্যার প্রথমে তো স্যার সুবিচারটা নিশ্চিত করবে আদালত, এরপরে স্যার ওখানের মধ্যে কোনো সুবিচার যদি না পায় বা কোনো যদি মানে সমস্যা ক্রিয়েট হয়, এরপর আসবে স্যার ইকুইটির কথাটা। মানে ইকুইটি তো স্যার মানে আদালতকে ইন্টারাপ্ট করবে না। বুঝিনি আমি, আমাকে একটু আরেকটু ক্লিয়ার করেন। না স্যার, ধরেন মানে এক পক্ষ মানে বাদী সুবিচার পাচ্ছে না বা বিবাদী সুবিচার পাচ্ছে না, এটা তো স্যার প্রথমে আদালত তার কার্যক্রম দ্বারাই করবে। হ্যাঁ, তা তো অবশ্যই। ইকুইটি, এরপর আসবে ইকুইটি, কিন্তু স্যার মানে ইকুইটি তো স্যার আদালতের কার্যক্রমকে ব্যাহত করবে না। না না না, এটা তো কখনোই কোনো করবে না। অবজেকশন করবেন। আপনি ওই প্রিভিয়াস ক্লাসগুলো করেছিলেন আমার, ওইখানে আমি কিছু কথা বলেছি, যে আমি একটা কথা বলেছি, ল প্লাস ইকুইটি ইজ ইকুয়াল টু জাস্টিস। হ্যাঁ, তো আইনকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করার জন্য ইকুইটি কাজ করবে। ঠিক আছে? ইকুইটি কখনো আইন ওভাররুল করবে না, আইনকে ডিঙ্গেও যাবে না। এটা হচ্ছে যে একটু আগে বললাম, আমি টেস্ট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে অনেকটা ওরকম, বাড়াবে, মানে এটাকে একটা সুন্দর পরিপূর্ণ আসবে। ভেরি গুড, এইটাই দেওয়ার জন্য। তখন প্রথমে কোর্ট চেষ্টা করবে এগুলো সবগুলো ল দিয়ে সলিউশন করার জন্য। আপনার কথাটা কমপ্লিটলি ঠিক, প্রথমে ল দিয়ে সলিউশন করার চেষ্টা করবে। ল দিয়ে যখন উনি যেখানে শর্টেজ থাকবে, তখন উনি ওনার ইনহেরেন্ট পাওয়ার কোর্স করে ইকুইটেবল জাস্টিস গুলো আনবে। ইকুইটেবল, আমি যখনই বাংলাদেশে ইকুইটির ব্যবহারটা বলবো, আপনার কাছে প্রশ্ন উত্তরটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কোন কোন সেকশনগুলোতে আমরা ইকুইটির প্র্যাকটিস করি, সেই জায়গাগুলোতে যখন আমি বলবো, আপনার ধরা ঠিক আছে, এটা কোর্ট সুবিচার করবে। যখনই সুবিচারের বিষয়টা বেশ, তখনই আপনার সেই ইনহেরেন্ট পাওয়ার গুলো কোর্ট অ্যাপ্লাই করবে। সেটা হচ্ছে সেকশন 151 বলে একটা সেকশন আছে আমাদের সিভিল প্রসিডিউর, তখন কোর্ট এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? ঠিক আছে, আপনার ইয়েগুলো ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? বলেন, কে? দেখতে পাচ্ছি না কেন? কেউ কি কোন প্রশ্ন করছেন, কথা বলছেন? আমি শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোন হেডফোন দিয়ে কথা বললে মনে ভালো হয়। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনার তাহলে আমরা এখানে শেষ করি। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি 2টো ক্লাস নেব টানা। আপনার চিস্তি স্যার একটু নেক্সট ক্লাস আমাকে কত ক্লাসে বলে দিয়েছেন, আপনাদের একটু বলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, দোয়া করেন।
আমি নেক্সট ক্লাসে 2টো ক্লাস নিব এবং 2টো ক্লাসে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আরো বেশ কিছু বিষয় বলার চেষ্টা করবো। আর যদি আজকের ক্লাসে যদি কোনো বিষয় নিয়ে আপনি কনফিউজ থাকেন, যে মোহাম্মদ তৌসিফ মুনতাসির যে প্রশ্নটা করেছেন, চমৎকার একটা প্রশ্ন করেছেন, যে এই ধরনের যদি সামান্য কোনো বিষয় যদি কনফিউজ থাকে আপনারা আমাকে বলবেন, আমি সেই কনফিউজের জায়গাটাও আপনাদেরকে ক্লিয়ার করব। ঠিক আছে? ওকে, স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড গুড নাইট। কেয়ার অফ ইউরসেলফ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।